আসসালামু আলাইকুম। ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণের উপরে আমার 2 নম্বর ক্লাস নিয়ে আজকে আমি হাজির হলাম। গতদিনে আমি বর্গীয় বর্ণ নিয়ে আলোচনা করছি। আজকে আমি সম্পূর্ণটার উপর আবার রিভাইজ দেবো। কি কি আছে সম্পূর্ণ ব্যঞ্জন বর্ণের উপরে আবার কথা বলবো। আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন এবং শেয়ার দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া এই ক্লাসটা আমার ফেসবুক পেজে থাকবে এবং আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলেও ক্লাসটা দেওয়া থাকে। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি পোস্টের নিচে দিয়ে দেবো, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখি ক থেকে এখানে আমি ব্যঞ্জন বর্ণ দিয়ে রাখছি, লিখে রাখছি ব্যঞ্জন বর্ণগুলো। এই জায়গাতে এই ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত এই বর্ণগুলোকে বলা হয় বর্গীয় বর্ণ। এই বর্গীয় বর্ণ সম্পর্কে আমি গত ক্লাসে আলোচনা করছি, আজকে আলোচনা করতে পারছি না। এই 5টা বর্ণকে, বর্গীয় বর্ণের 5টা বর্ণকে বলা হয় নাসিক্য বর্ণ। এর কারণটা হচ্ছে, নাসিক্য বর্ণ বলার কারণ হচ্ছে এই বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করি, উচ্চারণ করার সময় আমাদের নাকের উপর এটা প্রভাব পড়ে, নাককে স্পর্শ করে, যেমন ও, ইও, অর্থাৎ নাকের উপর একটা চাপ পড়ে, যে কারণে এই বর্ণগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। তাছাড়া এই বর্গীয় বর্ণের প্রথম দুটো বর্ণকে বলা হয় অঘোষ বর্ণ, পরের দুটো বর্ণ হচ্ছে ঘোষ। অঘোষ, ঘোষ, অঘোষ, ঘোষ, অর্থাৎ এগুলো অঘোষ, ঘোষ, অঘোষ, ঘোষ। পূর্বের ক্লাসে টেকনিকটা মনে রাখার টেকনিকটা আমি বলে গেছি পূর্বের ক্লাসে। আর এটা হচ্ছে অল্প পান, প্রথমটা অল্প পান, মহাপান, মহাপান। প্রথমটা অল্প পান, তৃতীয়টা মহাপান, দ্বিতীয়টা প্রথমটা অল্প পান, তৃতীয়টা অল্প পান, দ্বিতীয়টা মহাপান, চতুর্থটা মহাপান, এইভাবে আসবে। এখন আমাদের যেহেতু পূর্বে ক্লাসে এটার উপর একটা ক্লাস নিচ্ছি, সুতরাং এইটা নিয়ে আর কোনো কথা বলবো না। আমাদের আজকে ক্লাসটা মূলত এই নিচের বর্ণগুলো নিয়ে। নিচের বর্ণগুলোর কথা যদি আমি বলি, এই যে বর্ণ 4টে আছে, এই 4টে বর্ণকে বলা হয় উৎস বর্ণ। 4টে বর্ণকে বলা হয় কি? উৎস বর্ণ। 4টে বর্ণ হচ্ছে উৎস বর্ণ। এর কারণটা হচ্ছে, এই বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করি, বর্ণগুলো উচ্চারণ করার সময় বাতাসটা অনেক তীব্রভাবে বের হয় বা গরম বাতাস বের হয়। মানে এই বর্ণগুলো উচ্চারণের সময় বাতাসটা একটু গরম প্রকৃতি থাকে এবং বাতাসের প্রভাবটা বেশি থাকে, বিধায় এই বর্ণগুলোকে বলা হয় উৎস বর্ণ। এখন যদি বলা হয় উৎস বর্ণ কয়টি, তাহলে আমরা বলবো 4টি। এই 4টি হচ্ছে উৎস বর্ণ। কিন্তু এই যদি বলা হয় উৎস ধ্বনি কয়টি, উৎস বর্ণ 4টি, উৎস বর্ণ হচ্ছে এই 4টি উৎস বর্ণ। বাট যদি বলে উৎস ধ্বনি কয়টি, তাহলে উৎস ধ্বনি কিন্তু সবগুলো না, 4টি কিন্তু উৎস ধ্বনি না। এই মূর্ধন্য স, মূর্ধন্য সটা ধ্বনির মধ্যে পড়বে না, কারণ মূর্ধন্য সটা আমরা তালব্য স্বর দিয়ে ওইটা রিপ্লেস করতে পারি। যেমন আষাঢ়, আষাঢ় বানান যখন আমি করি, ওই জায়গাতে তালব্য স কিন্তু রিপ্লেস করা যায়, যে কারণে এই মূর্ধন্য স বর্ণ বা ধ্বনি না, ওই মূর্ধন্য স ধ্বনি অন্য একটা স্বধ্বনিতে রিপ্লেস করা যায়, বিধায় এটা ধ্বনির মধ্যে পড়বে না। তাহলে উৎস বর্ণ হচ্ছে 4টা, উৎস বর্ণ 4টি। বাট উৎস ধ্বনির কথা যদি বলি, উৎস ধ্বনি যদি বলি, তাহলে হবে হচ্ছে 3টি। উৎস বর্ণ 4টি, বাট উৎস ধ্বনি হচ্ছে 3টি। এখন আসি
অনেকেই বলে এই যে উচ্চ বর্ণকে অপরভাবে শীষ বর্ণ বলে, না, উচ্চ বর্ণকে শীষ বর্ণ বলা হয় না। শীষ বর্ণ হচ্ছে তিনটি, এই যে তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স, এই তিনটা বর্ণকে বলা হয় শীষ বর্ণ। তো শীষ বর্ণ কয়টি? তিনটি। শীষ বর্ণ হচ্ছে তিনটি, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। যখন আমি উচ্চ বর্ণ বলবো তখন এই হটা যুক্ত হবে, বাট যখন শীষ বর্ণ বলবো তখন কিন্তু এই তিনটা হ থাকবে না। এখন দেখি এই যে শীষ ধ্বনির কথা যদি বলে, শীষ বর্ণ তিনটি, শীষ ধ্বনি তাহলে কয়টি? শীষ ধ্বনি দুইটি, কেননা এই মূর্ধন্য স এটা ধ্বনি না, এটা অনলি বর্ণ। আশা করি সবাই বুঝতে পারছেন, এখান থেকে প্রশ্ন আসে বারবার। এখন আসি এই যে এই হটা হচ্ছে ঘোষ এবং ঘোষ বর্ণ, আর এগুলো হচ্ছে অঘোষ, এটা হচ্ছে অঘোষ। কিন্তু হ একবার হচ্ছে অঘোষ এবং অল্প পান হয়। হ সাধারণত ঘোষ মহাপান বর্ণ, ঘোষ মহাপান বর্ণ, কিন্তু একবার সে অঘোষ অল্প পান বর্ণ হয়, সেটা হচ্ছে অনলি হয় উচ্চারণ করার সময়। এই হয় উচ্চারণ করার সময় এই হটা অঘোষ এবং অল্প পান, বাকি যে কোনো উচ্চারণের সময় হর উচ্চারণ সেটা হচ্ছে ঘোষ মহাপান। এখন আসি এই জায়গাতে এই যে বর্গ বর্ণ এবং উৎস বর্ণ, বর্গ বর্ণ এবং উৎস বর্ণ এর মাঝামাঝি যে চারটে বর্ণ আছে এই বর্ণগুলোকে বলা হয় অন্তস্থ বর্ণ। তাহলে এই চারটি কি বর্ণ? এই চারটিকে আমরা বলতে পারছি, এই চারটে বর্ণকে আমরা বলতে পারছি অন্তস্থ বর্ণ। তাহলে অন্তস্থ বর্ণ কয়টি? অন্তস্থ বর্ণ হচ্ছে চারটি, অন্তস্থ বর্ণ চারটি। এখন যদি বলা হয় এই অন্তস্থ বর্ণের মধ্যে এই বয়সন র, এই বয়সন র এই বর্ণটাকে বলা হয় কম্পন জাত বর্ণ, কম্পন জাত বর্ণ। বয়সন রকে বলা হয় কম্পন জাত বর্ণ। আর এর কারণটা হচ্ছে এই বয়সন র উচ্চারণটা যখন করা হয় রং রং, অর্থাৎ এই জিবার এখানে একটা কম্পনের সৃষ্টি হয়, জিবার কম্পন সৃষ্টি হবে বিধায় এইটাকে বলা হয় হচ্ছে কম্পনজাত বর্ণ। আর এই জায়গাতে যেটা আছে এই ল, এই লটাকে বলা হয় পার্শ্বিক বর্ণ। ল হচ্ছে পার্শ্বিক বর্ণ, পার্শ্বিক বর্ণ, লটা হচ্ছে পার্শ্বিক বর্ণ। এই লটা কেন পার্শ্বিক বর্ণ? লটা পার্শ্বিক বর্ণ হয় কারণ হচ্ছে লর যখন উচ্চারণ করা হবে তখন ওই লর উচ্চারণটা এই যে মুখের দুই পাশ দিয়ে বের হয়, দুই পাশ দিয়ে বের হয়ে যায়, উচ্চারণের বাতাসটা দুই পাশ দিয়ে বের হয়ে যায়, যে কারণে এই লটাকে বলা হয় পার্শ্বিক বর্ণ। অপরপক্ষে এই ল এবং এই বয়সন র এই দুটিকে আবার একত্রে বলা হয় তরল বর্ণ। বয়সন র এবং ল কে একত্রে বলা হয় তরল বর্ণ। তাহলে এখন আসি এই ব। তাহলে আমরা যদি দেখি ব কিন্তু দুই ধরনের পাচ্ছি, একটা বর্গ ব আর একটা অন্তস্থ ব। যখন বর্ণ আমরা পড়ি, স্বরবর্ণ যখন পড়ি তখন কিন্তু এই ব থাকে না, বাট এই বটা আছে অন্তস্থ, এটা হচ্ছে অন্তস্থ ব, এটা অন্তস্থ ব, আর এটা হচ্ছে বর্গ ব। বর্ণ লেখার সময় এই বটা থাকে না, এইটা হচ্ছে শুধুমাত্র ব্যবহারের ক্ষেত্রে থাকে। এখন যদি আমরা দেখি ব্যবহারটা কি, এই বটার উচ্চারণ হয়, এই বটার উচ্চারণ হয়, যেমন আমরা যদি বলি আব্বা, আব্বা অর্থাৎ বর্ণিতি ব আছে, এই বর কিন্তু উচ্চারণ হচ্ছে, ব ডবল উচ্চারণ হচ্ছে আব্বা। এইরকম যেটা উচ্চারণ হয় সেটা হচ্ছে বর্গীয় ব, আর যেটার উচ্চারণ হয় না
সেটা হচ্ছে অন্তস্থ ব। যেমন আমরা যদি বলি স্বাধীন, স্বাধীন, এখানে এই ব কিন্তু উচ্চারণ হয় নাই, অর্থাৎ আমরা কিন্তু বলি না স্বাধীন, এরকম কিন্তু বলি না, আমরা এই বর উচ্চারণ করি না, আমরা বলি স্বামী, স্বামী, এরপর কিন্তু উচ্চারণ করি না। এইটা হচ্ছে অন্তস্থ ব। আচ্ছা, এখন আসি এখানে অন্তস্থ ড্রবিন্দু র, ড্রবিন্দু র, ড্রবিন্দু র, ড্রবিন্দু র, ড্রবিন্দু র, এই দুটো আছে। এই দুটিকে বলা হয় তারণজাত ধ্বনি, বা এই ড্রবিন্দু র এবং ড্রবিন্দু র কে বলা হয় তারণজাত বর্ণ। ড্রবিন্দু র, ড্রবিন্দু র, এইটাকে বলা হয় তারণজাত বর্ণ। এর কারণটা হচ্ছে এই ড্রবিন্দু র এবং ড্রবিন্দু র যদি কোনো উচ্চারণ করতে যাই তখন আমাদের এই জায়গা থেকে উচ্চারণটা হয়, এখানে তাড়নার সৃষ্টি হয়। অর্থাৎ কম্পন যাতে হচ্ছে জিবাতে তাড়নার সৃষ্টি হয়। কম্পন জাত হচ্ছে বয়সন্ডা উচ্চারণের সময় জিভাতে তাড়নার সৃষ্টি হবে। কম্পন জাত অর্থাৎ এইটা তাড়ন জাত যেটা, এইটা উচ্চারণের সময় এই জায়গাতে সৃষ্টি হবে কম্পনে, যে কারণে এইগুলোকে বলা হয় তারণ জাত বর্ণ। রবীন্দ্ররা, রবীন্দ্ররা তারণ জাত বর্ণ। আর এইটা হচ্ছে অন্তস্থ, এখান থেকে কোনো প্রশ্ন আসে না অন্তস্থ। আরেকটা হচ্ছে যেটা ছিল খণ্ডত, এটা হচ্ছে তয়ে খণ্ডত রূপ। এখন আছে এই যে তিনটা বর্ণ আছে নিচে, একদম নিচে যে তিনটা বর্ণ যদি আমরা দেখি, এই তিনটা বর্ণ এদেরকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণ এদের নিজস্বভাবে এরা যে শব্দের কোন একটা শুরুতে বসে এরা শব্দ গঠন করবে এইরকম না, এরা অন্যকে আশ্রয় করে এরা শব্দ গঠন করে সাধারণত, অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়, যে কারণে এই তিনটা বর্ণকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। এখন যদি এই অনুস্বর এবং বিসর্গ এই দুটিকে বলা হয় আবার অযোগবাহু বর্ণ। অযোগবাহু বর্ণ, অনুস্বর এবং বিসর্গ এই দুটা অযোগবাহু বর্ণ। অর্থাৎ এদেরকে এই অযোগবাহু বলার কারণ হচ্ছে এরা সাধারণত কারোর সাথে যুক্ত হয় না, মানে যুক্ত অবস্থায় যে একটা গঠন করবে সেটা না, এরা আলাদাভাবে বসে, তবে পাশে বসে, যুক্ত হয়ে বসে না। আর এইটা হচ্ছে কেন তাহলে চন্দ্রবিন্দু কেন এটা বসে, অর্থাৎ এটা হচ্ছে উপরে বসে বিধায় এটা অযোগবাহু না, এই দুটোকে অযোগবাহু বলা হয়। এখন যদি আমরা আবার শুরু থেকে আসি তাহলে আমরা দেখি ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ, কারণ এই 25টি বর্ণ উচ্চারণের সময় কোন না কোন জায়গায় স্পর্শ করে। এখন ওই জায়গাতে প্রথম দুটো বর্ণকে বলা হয় অঘোষ বর্গীয় বর্ণে, আর দ্বিতীয় দুটিকে বর্ণ বলা হয়, দ্বিতীয় জোড়াকে বলা হয় ঘোষ। প্রথমটাকে বলা হয় অল্পপান, প্রথমটা তৃতীয় অল্পপান, দ্বিতীয় চতুর্থ মহাপান, এই পাঁচটাকে বলা হয় শেষে পাঁচটাকে বলা হয় নাসিক্য বর্ণ। তারপর হচ্ছে এই তালবস্য, মূর্ধন্য ষ, দন্তন্য স, হ, এগুলোকে বলা হয় উৎস বর্ণ। তার মধ্যে এই তিনটাকে বলা হয় আবার শীষ বর্ণ, এই চারটিকে বলা হয় অন্তস্থ বর্ণ। বয়সন র কে বলা হয় কম্পনজাত বর্ণ, ল কে বলা হয় পার্শ্বিক বর্ণ, আর এই দুটিকে বলা হয় তারণজাত বর্ণ। আর পরাশ্রয়ী বর্ণ হচ্ছে তিনটা। তাহলে আশা করি যে এর মধ্যে থেকে প্রশ্ন আসলে পারবেন। এই ক্লাসটা সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী, এসএসসি, যারা অ্যাডমিশন দিচ্ছে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন, বিভিন্ন চাকরি পরীক্ষার্থী, বিসিএস, ব্যাংক জব, যেটাই বলি সবার জন্য এটা ইম্পর্টেন্ট ক্লাস একটা। ধন্যবাদ সবাইকে।